ফ্যাসিবাদীরা যেন পুলিশকে ব্যবহার করতে না পারে, পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী সতর্ক থাকার আহ্বান। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে, জানালেন সড়ক মন্ত্রী। ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধের নির্দেশ। স্থায়ী বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, বললেন রিজভী। দিল্লিকে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান। জলাবদ্ধতা, ভাঙা সড়ক আর মাদকের ছোবল, সিটি কর্পোরেশনের থেকেও ভাটারাসোল মাইদের সীমাহীন দুর্ভোগ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়। শপথের মঞ্চে রাহুল গান্ধী। প্রথমবারের মতো জোট সরকারের কাঁধে রাজ্য। আমন্ত্রণ নিউজ 24 সংবাদ। এই সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফ্যাসিবাদীরা যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন তিনি। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এই আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদস্যরা মানবিক আচরণ করবে, এটাই আমাদের প্রত্যাশিত। জনগণের জানমাল রক্ষায় পুলিশকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বর্ণিল আয়োজন আর কুচকাওয়াজের মধ্য দিয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হলো পুলিশ সপ্তাহ 2026। খোলা জিপে চড়ে পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে, আর সেই প্রত্যাশার বড় অংশ জুড়ে রয়েছে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে আহ্বান জানান সরকার প্রধান। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। 2024 সালে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায় গঠিত বর্তমান সরকার। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। 4 দিন ব্যাপী এই আয়োজন চলবে আগামী 13 মে পর্যন্ত। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ঈদ সামনে রেখে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। এসব কথা বলেছেন নৌমন্ত্রী ও প্রতিমন্ত্রী। রবিবার সকালে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তারা। রাজধানীর স্কাডন রোডের লেডিস ক্লাবে এই আয়োজন করা হয়। নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এই খাত এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার মাঝে মেধা, ধৈর্য ও ত্যাগের মনোভাব প্রয়োজন, যার কোনোই বিকল্প নেই। আর প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এর মাধ্যমে নৌ দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। ঈদযাত্রা এবং পরবর্তীতে সারা বছরের নৌযাত্রা, নৌয়ের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, যানের নিরাপত্তা, নৌযান, এটা আমরা যাদের জায়গা থেকে শতভাগ চেষ্টা করে প্রতিষ্ঠিত করব। এটাই হোক আজকে দিন আমাদের অঙ্গীকার। জনগণের নিরাপত্তাকে নিশ্চিত করি, যাত্রাটাকে মনোরম করি, ব্যবস্থাপনা যারা আছেন তাদের মধ্যে জবাবদিহিতা থাকে।
বাংলাদেশের সাথে স্থায়ী বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইডিবির ৪৫তম জাতীয় কাউন্সিলে তিনি এই কথা বলেন। তিনি জানান, দিল্লিকে ঢাকার সাথে সুসম্পর্ক রাখতে হলে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে শনিবার ২ জন বাংলাদেশিকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বারবার সীমান্তকে রক্তাক্ত করতে থাকবেন, এইভাবে তো একটি ভালো সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সমন্বিত প্রকল্প শুরু করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাড়ানো হচ্ছে কর্মসংস্থান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিউজ 24-কে জানান, খাল খনন কর্মসূচি কাজে লাগাতে চায় সরকার। হাঁস মুরগি পালন এবং মাছ চাষ সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থনীতি এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য বাড়ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাজেট। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের সময় 2025-26 অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য বাজেট কমেছিল আগের বছরের চেয়ে 3019 কোটি টাকা। 2024-25 অর্থ বছরের 45,205 কোটি টাকা থেকে কমে হয়েছিল 42,433 কোটি টাকা। ফলে বাজেট সংকটে প্রশাসনিক অবকাঠামোকে এগিয়ে নিতে স্থানীয় সরকারের অনেক কাজ আটকে ছিল। এবার বিএনপির নেতৃত্বে সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে এগিয়ে নেয়ার উদ্যোগ নিচ্ছে। আগামী 5 বছরের জন্য সরকার যে খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছে, সেটাকে কাজে লাগিয়ে এর মাধ্যমে অন্যান্য প্রকল্প শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিউজ 24-কে জানান, গ্রামীণ অর্থনীতি এগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এজন্য বাড়ানো হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাজেট। আমরা তো একদম একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আগামী বাজেটে চেষ্টা করব যে যাতে বাজেটের আকারটা বাড়িয়ে গ্রামীণ জনগোষ্ঠীর যাতে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় এবং তাদের আয়বর্ধক কর্মসূচি যাতে হয়, এবং বিভিন্ন খাল খনন কর্মসূচি মধ্যে যেমন সমন্বিত থাকে। যেমন একটা খালের পাড়ে বাড়ি থাকলো, গবাদি চাষ হলো, হাঁসের মুরগির চাষ হলো, ওখানে মাছ চাষ হলো, বৃক্ষরোপণ হলো। এ ধরনের সমন্বিত প্রকল্পগুলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংস্থাগুলোকে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। মূল উদ্দেশ্য গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনীতিকে শক্তিশালী করা এবং তাদের কর্মসংস্থানের পথটা বেশি তৈরি। বিএনপি দায়িত্ব নেওয়ার পরে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফ সহ সাধারণ মানুষের সুবিধায় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সরকারের এসব উদ্যোগের ফলে আগামী 1 বছরে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সাধারণ মানুষের জন্য যে বিষয়গুলো নিয়ে দোরগোড়ায় পৌঁছাচ্ছি, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, বৃক্ষরোপণ, আমরা সরকারের পক্ষ থেকে বিশ্বাস করি যে সাধারণ মানুষের জন্য এই বিষয়গুলো নিয়ে যদি আগামী বছর আমরা বৃহৎ আকারে পৌঁছতে পারি, আমার মনে হয় যে সাধারণ মানুষ আমাদেরকে যেভাবে গ্রহণ করে নির্বাচিত করেছেন এবং সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। সরকারের এসব পদক্ষেপের মধ্য দিয়ে অবকাঠামো উন্নয়ন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়ন, সুপেয় পানি সহ স্থানীয় সরকার ব্যবস্থার সেবা বাড়বে, এমনটা আশা সাধারণের। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রাজধানী মানেই উন্নয়নের গল্প, আলোকিত নগর জীবনের প্রতিশ্রুতি। কিন্তু কিছু গলি রাস্তা এখনো আটকে আছে অবহেলা আর পিছিয়ে থাকার পুরনো অধ্যায়ে। বৃষ্টি নামলেই জলাবদ্ধতা, খানাখন্দে ভরা সড়ক, আর রাতে মাদক আর সীমাহীন দুর্ভোগ। এমন চিত্রে দেখা মেলে সিটি কর্পোরেশনের আওতাধীন ভাটারার সুলমাইত এলাকায়। বিস্তারিত মাহমুদ হাসানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আব্দুল্লাল মাহমুদ। দৃশ্যটি রাজধানীর ভাটারা থানার সোলমাইত এলাকার। নগর জীবনের স্বাভাবিক ছন্দ বরাবরই থমকে যায় ভাঙাচোরা রাস্তা আর নানা ধরনের অব্যবস্থাপনার কাছে। জরাজীর্ণ এই সড়ক যেন বছরের পর বছর ধরে কেবলই দুর্ভোগের সাক্ষী। একটু বৃষ্টি হলেই পাল্টে যায় এই এলাকার দৃশ্য। জমে যায় পানি, কোথাও কাদা, আবার বড় বড় গর্ত। চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। বৃষ্টির দিনে অনেক সময় রাস্তা আর নর্দমার পার্থক্য বোঝাই হয়ে পড়ে দায়।
আজকে 2-5-7 বছরের ভিতরে আমরা কোনো কাজ কাম দেখতেছি না। আর ভিতরের দিকে যাইয়া দেখেন সেলাপ রাস্তাঘাট সব উল্টাই রাখছে আজ 1 বছরও বেশি ধরিয়া। এই সব রাস্তা কারা কাজ করে, কারা পাইছে আর কে তত্ত্বাবধান করে কোনো খোঁজ খবর নাই। রাস্তা জাম লেগে থাকে, রিক্সা গাড়িগুড়ি বেশি আছে, বৃষ্টি আসে জলবিদ্যুৎটা বেড়ে যায়, কাস্টমার নষ্ট, আমাদের ব্যবসা অনেক দিন ধরেই খারাপ যাচ্ছে। 2016 সাল থেকে 2026 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আসার 10 বছর পার হলেও নগরায়নের দেখা মেলেনি এই এলাকায়। নাগরিক সুবিধার পরিবর্তে ময়লার ভাগাড়, জমে থাকা পানিতে মশা আর রাত নামলেই অলিতে গলিতে মাদক, যেন দেখার কেউ নেই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও দৃশ্যমান কোনো সমাধান হয়নি। ময়লা পড়ে থাকে, এমনি কাঁদা হওয়া যায় তো বৃষ্টি আলে 3-4 দিন কাদা হওয়া পড়ে থাকে, মানুষ চলাচল করে পারে না। তাহলে সিটি কর্পোরেশন থেকে লাভ কি? ভিতরে কিছু খালি জায়গা আছে যেগুলোতে মাদকের আছে, এগুলো প্রশাসনকে আমরা বলবো যদি তারা পদক্ষেপ নেয় তাহলে সম্ভব। 10 বছর যাবত দেখতেছি কোনো নিষ্কাশন, মানে আমাদের খুবই কষ্ট হচ্ছে এই রাস্তাটার কারণে। যদি এই নিষ্কাশনটা হয় সেক্ষেত্রে আমাদের জন্য খুবই ভালো হবে। মাদক এলাকায় আছে, কিন্তু এটা আস্তে আস্তে দমন করতে হবে। দেখা গেছে আগে একভাবে চলছে, এখন একভাবে চলছে, এটাকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা যেন দুরাশা। পুরো সোলমাইদ এলাকা ঘুরে দেখা যায়নি কোনো ডাস্টবিন। রাস্তাকেই মনে হবে ডাস্টবিন, আর পাশে দিনে দিনে গড়ে ওঠা ময়লার ভাগাড়। হ্যাঁ, ট্যাক্স তো আমরা দিতেই আছি, কিন্তু ট্যাক্স দিতে আছি, ট্যাক্সের কোনো উপকার পাইতে আছি না। ট্যাক্সের উপকার পাইলে তার এই কর্মকাজ আমাকে করিয়া হইতে হয় না। রাস্তার কাজ তো আমরা নিজেরা রাবিশ ফালাইয়া, দোকানদাররা চান্দা ধরিয়া, এইটা তো ভাবানো হইতো না। ড্রেন করছে, ড্রেনের 4টা সিদ্ধি আছে, একবার ছোট ছোট পোকা, এখানে একবার বৃষ্টি হলে 1 হাঁটু হয়ে পানি। রোডে ময়লা চলা তাও অনেক সমস্যা। নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনেই তৈরি করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। শুধু বাসা বাড়ি নয়, রাস্তাঘাট দখল করেও বসে আছে ছোট ছোট দোকান। সিটি কর্পোরেশনের আওতায় আসার পর উন্নয়নের স্বপ্ন দেখেছিল সোলমাইদবাসী। তবে আশ্বাস আর প্রতিশ্রুতির বিপরীতে মিলেছে নাগরিক ভোগান্তি আর অব্যবস্থাপনা। এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের শহরে নাগরিক স্বস্তির সেই প্রতিশ্রুতি কবে পৌঁছাবে এই পথে? মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। উন্নত সমাজ গঠনে মৌলিক নীতিমালা দরকার। এই নীতিমালা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রবিবার সকালে রাজধানী শুক্রাবাদের ডেফোডিল টাওয়ারে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি বলেন, বিগত দিনে দুর্বৃত্তায়নের সংস্কৃতি তৈরি হয়েছিল। সে সময় শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনার তেমন সুযোগ ছিল না। এখন এই দিকটাতেই গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর যে পরিবর্তনের আশা ছিল তা পূরণ হয়নি। একটা উন্নত সমাজের জন্য এই ধরনের যে মৌলিক ইথিক্স এবং মৌলিক ইথিক্যাল কোড থাকা দরকার, এবং যে বয়স থেকেই শুরু করা দরকার তার দরকার। সেটাকে আমরা কিভাবে করতে পারি, এই চ্যালেঞ্জটা একটা সোশ্যাল চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা একটা রাষ্ট্রীয় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটাকে আমরা বুঝি কিনা আগে এইটা একটু বোঝা দরকার। সরকারের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় পলিসির পরিবর্তন হচ্ছে, বাট আমাদের মানসিকতার খুব বেশি পরিবর্তন হয়নি। আমাদের মানসিক দৈন্য দশা আগেও যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় রয়েছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং পবিত্রতম শব্দ মা। একটি অক্ষরের এই শব্দের মধ্যেই যেন মিশে আছে মহাবিশ্বের সব মমতা আর নিরাপত্তা। কোনো বিশেষ দিন কি পারে এই নিঃস্বার্থ ভালোবাসাকে ফ্রেমে বাঁধতে? হয়তো না। তবুও আজ বিশ্ব মা দিবস। যে মানুষটির হাত ধরে পৃথিবীর আলো দেখা, তাকে আরও একবার কৃতজ্ঞতা জানানোর দিন। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। পৃথিবীর সব নিয়ম যখন দেয়ালের ওপাশে থমকে দাঁড়ায়, তখন শুরু হয় এক অন্য জগৎ, যেখানে রাজপ্রাসাদ নেই, কিন্তু আছে এক রানীর গল্প, যার মুকুট কোনো হিরে জহরত নয়, বরং ভালোবাসার এক চিলতে পুনঃফুল। এই যে মা সন্তানের খুনসুটি, প্রতিটি খুনসুটি, প্রতিটি হাসি বলছে মায়ের অপার্থিব মমতা। এ যেন সন্তানের শৈশবকে আরো একবার মুঠোবন্দি করা, সন্তানদের হাসিতে নিজের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া। আমাকে মাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ মামি। রমনা পার্কে এসেছেন তার আদরের 2 সন্তান আইজাল ও উজাইরকে নিয়ে। বলেন, মা সন্তানের ভালোবাসা কোনো নির্দিষ্ট বাক্যে প্রকাশ করা কঠিন। এমনটাই জানালেন মানিকনগরের বাসিন্দা আফরোজা।
মা সন্তানের ভালোবাসা একটা অন্যরকম, সেটা আমাদের মনে হয় কাউকে বোঝানোর কিছু নেই। আমরা তাদেরকে অনেক বেশি ভালোবাসি, আর এটা কোনো দিন দিবস সময়ের মধ্যে বাধা নেই। সন্তানের জন্য মা সব ত্যাগ স্বীকার করেন, অকৃত্রিম ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করেন, প্রতিদানে কিছুই চান না। এই টাইমটা যে ওরা এনজয় করতেছে, এটা থেকে বড় কিছু আসলে আর নাই। মা সন্তানের ভালোবাসার গল্পগুলো এমনই, আর তাই তো জীবিকার তাগিদে ঘর ছেড়ে বাইরে আসা এই ফুল বিক্রেতা নারীও কাজের ব্যস্ততার মাঝেও নারী ছেঁড়া ধনকে আগলে রাখেন নিবিড় মমতায়। মারা বিভিন্ন পেশাগত জীবনে জড়িত হচ্ছে বিভিন্ন জায়গায়, তবে এই ভালোবাসার জায়গাটুকু মানে প্রজন্ম থেকে প্রজন্ম অটুট থাকতে হবে। মা সন্তানের ভালোবাসা থাকুক নির্ভরতার, ভরসা, আশ্রয় আর বন্ধুত্বের। মায়ের ভালোবাসা নির্দিষ্ট কোনো ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ নয়, তবে যান্ত্রিকতার এই যুগে মা দিবসের মতো দিনগুলো মনে করিয়ে দেয় ব্যস্ততার আড়ালে যেন প্রিয় মানুষটি অবহেলিত না হয়। পৃথিবীর প্রতিটি মা ভালো থাকুক, প্রতিটি দিন হোক মায়েদের জন্য। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। রাজধানী মিরপুর ও রমনা থানায় 2024 সালের 16 সেপ্টেম্বর দায়ের করা 2টি হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেডাই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলামিন। 2024 সালের 15 সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে পুলিশ। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর মোহাম্মদপুরের 9 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। একই সঙ্গে সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 8ই জুন দিন ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ব্রিফিংয়ে গণ অভ্যুত্থানে মোহাম্মদপুর 28 ও 29 জুলাইয়ে ড্রোন, হেলিকপ্টার সহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর নৃশংসতার বর্ণনা তুলে ধরেন। এই মামলায় শেখ ফজলে নূর তাপস সহ 28 জন আসামি মানবতা বিরোধী যেসব অপরাধ ঘটনা ঘটেছে এগুলোর নেপথ্য মূল মহানায়ক তো ছিলেন তিনি। তো সেই কারণে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, যা তথ্য পেয়েছি আরও হয়তো তথ্য পাওয়া যাবে এবং যে কথাগুলো তিনি আমাদেরকে বলেছেন সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যদি প্রয়োজন হয় তাকে আবার সেফ হোমে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। গাজীপুরের কাপাসে স্ত্রী সন্তান সহ 5 জনকে হত্যার ঘটনায় 3 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে নিহত শারমিনের বাবা শাহাদাত মোল্লা। গতকাল সন্ধ্যায় কাপাসিয়া থানায় এই মামলা করেন তিনি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ফোরকানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শুক্রবার গভীর রাতে গাজীপুরের কাপাসে স্ত্রী সন্তান সহ 5 জনকে হত্যার ঘটনা ঘটে। এই হত্যার ঘটনা নিয়ে 2 ধরনের বিরোধের তথ্য পাওয়া যাচ্ছে। মূলত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে সন্দেহ, দ্বন্দ্ব ও মনোমালিন্য থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। মেগা প্রজেক্টের নামে ঋণ নির্ভর না হয়ে সরকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে, জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে PKSF ভবনের H2 প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, এখন থেকে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অর্থনৈতিক রিটার্ন, কর্মসংস্থান ও পরিবেশগত প্রভাবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রী জানান, বিগত সময়ে একচিটের সুবিধা নেওয়া সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের লক্ষ্য। বিগত দিনের বিভিন্ন অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে এবং কিন্তু দারিদ্রতা বাড়ছে, এখনো বাড়ছে দারিদ্রতা। সুতরাং আমাদের প্রথম প্রোগ্রামগুলো যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে সোশ্যাল প্রোগ্রাম, আমাদের কনসিডারেশনের মধ্যে আছে। এর আপনারা দেখছেন ফ্যামিলি কার্ড ইজ ওয়ান।
শপথ নিয়ে এই ধর্মনিরপেক্ষতা, নারীদের সুরক্ষা ও বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের অঙ্গীকার করলেন তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। এর আগে 120 আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের নয়া শাসক হিসেবে আজ শপথ নেন টিভিকে প্রধান থালাপতি। দক্ষিণ ভারতে তার উত্থানের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সরকার টিকিয়ে রাখতে 13 মে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে বিজয়কে। জাতীয় সঙ্গীত বাজতেই শ্রদ্ধা জ্ঞাপন, ভক্ত সমর্থকদের সমাগমে মুখর চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়াম। হাজারো সমর্থকের করতান সাক্ষী রেখে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিল শ্রী জোসেফ বিজয়ের সরকার। এদিন থালাপতিকে শপথ পাঠ করান গভর্নর বিশ্বনাথ আর্লেকার। প্রথম ধাপে শপথ নেন টিভিকের নির্বাচিত 9 আইন প্রণেতাও। শপথ নিয়ে নারী শিক্ষা ও নিরাপত্তায় বিশেষ বাহিনী মোতায়েন ও ঘরে ঘরে বিনামূল্যে 200 মেগাওয়াট বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিজয়। ধর্মনিরপেক্ষ মন্ত্রিসভায় লুটপাট ও মিথ্যা প্রতিশ্রুতি থাকবে না। ফান্ডের অর্থ আইন প্রণেতাদের হাতে নয়, জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। পর্যায়ক্রমে মন্ত্রিসভায় যুক্ত হবে তামিলনাগা, ভিত্তেরি কাজাগামের জোট সরকারের বাকি আইন প্রণেতারাও। দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর প্রথম জোট সরকারের এই শপথে অংশ নেন ন্যাশনাল কংগ্রেসের রাহুল গান্ধীও। শুভেচ্ছা জানান নয়া মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়কে। শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এছাড়া সরকার গঠনে 120 আসনের সংখ্যাগরিষ্ঠ জোট থাকলেও আছে বিপত্তি। রাজ্যপালের নির্দেশ অনুযায়ী 13 মের মধ্যেই বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে হবে থালাপতিকে। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।